একাধিক লেটার মিলে হয় একটা ওয়ার্ড, এই যে SPEAK, স্পিক একটা ওয়ার্ড, এবং একাধিক ওয়ার্ড মিলে আই কিন্তু আমি বলেছিলাম একটা লেটারেও কিন্তু একটা ওয়ার্ড হতে পারে। তার প্রমাণ হচ্ছে এই দেখেন আই কিন্তু এখানে একটা লেটার এবং একটা ওয়ার্ড। আই একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড হয়ে গিয়েছে। আবার অনেক সময় দুইটা লেটার দিয়ে একটা ওয়ার্ড হয়, ইজ, এরকম কিন্তু হয়, রাইট? আবার তিনটা লেটার দেওয়া হয়। তো এখানে আই হচ্ছে একটা লেটার এবং একটা ওয়ার্ড। আবার স্পিক 1 2 3 4 5, এখানে কিন্তু 5টা লেটার দিয়ে একটা ওয়ার্ড হয়েছে। ইংলিশ আরও বেশি লেটার আছে। তাহলে এই যে একটা ওয়ার্ড, এই আর একটা ওয়ার্ড, এই আর একটা ওয়ার্ড, এবার কিন্তু একটা সেন্টেন্স হয়ে গিয়েছে, আই স্পিক ইংলিশ। এখন আমরা রিটেন ইংলিশ, আমরা যখন লেখা শিখবো ইংরেজিতে, আমাদেরকে দেখতে হবে যে কীভাবে ইংরেজিটা লিখতে হয়, বলতে হয় কীভাবে। এটার জন্য আপনাকে তো প্যারা নিতে হবে না। আপনি ভুল শুদ্ধ বলাতে আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনার বলা হয়ে যাবে। বলাটা তেমন একটা ঝামেলা নাই, সত্যি বিশ্বাস করুন, ট্রাস্ট মি, বলতে গিয়ে আপনার ঝামেলা খুব বেশি একটা হবে না। হ্যাঁ, আপনাকে শুধু প্র্যাকটিস করতে হবে। স্পিকিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, দেয়ার ইজ নো আদার মেডিসিন। আর কোনো প্রেসক্রিপশন নাই। যে যত প্রেসক্রিপশনই দিক, সেটা হচ্ছে আপনাকে তার দিকে আকৃষ্ট করার একটা প্রসিজার আছে। কিছু টিপস আছে, বাট মেজর কোনো সলিউশন নাই। আপনি হাজার কাজ করলেন, বাট ইউ ডোন্ট স্পিক, আপনি কখনোই ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে, ইউ উইল নট বি এবল টু অ্যাচিভ ইউর ফ্লুয়েন্সি, রাইট? তো আপনি ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে চাইলে আপনাকে প্রচুর বলতে হবে, কিন্তু লিখতে গেলেই হচ্ছে নিয়মের মধ্যে আপনাকে পড়তে, আপনি নিয়ম করে লিখতে হবে। তো লিখার উপাদান কি? আপনাকে লেটার চিনতে হবে, লেটারের মাধ্যমে একাধিক লেটার দিয়ে ওয়ার্ড হয় সেটা চিনতে হবে, ওয়ার্ডের পরে একাধিক ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, সেখানে 2টো ওয়ার্ড হতে পারে, 5টা ওয়ার্ড হতে পারে। যেমন আমি বলতে পারি যে বাংলাদেশ ইজ mainly an agricultural country. বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে কয়টা ওয়ার্ড আছে? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, এরকম মনে করেন। তাহলে অনেক ওয়ার্ড দিয়ে কিন্তু আর 20টা 50টা ওয়ার্ড দিয়েও একটা সেন্টেন্স বা একটা বাক্য হতে কিন্তু পারে। তো আমরা আপনাকে বলছিলাম যে কিভাবে আপনি লিখবেন। তো লেখার জন্য ইংরেজিতে যা করতে হয় সেটা হচ্ছে সর্বপ্রথমে আপনাকে চিনতে হবে এই জিনিসটাকে, সাবজেক্ট, তারপরে চিনতে হবে ভার্ব, তারপরে চিনতে হবে আপনাকে অবজেক্ট। এই 3টা জিনিস যদি আপনি ভালোভাবে চিনতে পারেন, মাই ডিয়ার ব্রাদার্স, ট্রাস্ট মি, এই 3টা জিনিস যে যত ভালো শিখতে পেরেছে, সে তত ইংরেজিতে দ্রুত ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শিখতে পেরেছে। অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ টু ইউ, আই ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড আই স্পিক ইংলিশ। অ্যান্ড আমি যে দ্য ওয়ে আই লার্ন ইংলিশ, I am just suggesting you, or I am just sharing my experience the way I learn English. আমি জাস্ট আপনার সাথে আমার সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি, আমি যেভাবে ইংরেজি বলা শিখেছি। আপনি দেখতে পাচ্ছেন লাইভ আমি ইংরেজি বলতে পারি। সো আমি যে মেথড, আমি যে প্রসিজার ফলো করে ইংরেজি শিখেছি, তার মানে আপনার এটা বিশ্বাস করা উচিত যে এই প্রসিজারে গেলে একজন মানুষ ইংরেজি শিখতে পারে। অ্যান্ড আই হ্যাভ নেভার বিন টু এনি ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমি ইংরেজি স্পিকিং কান্ট্রিতে কখনো যাই নাই। তো আমি যেহেতু এখানে বসে বলতে পারছি ইংরেজি, আপনিও পারবেন সেম স্ট্র্যাটেজি বা সেম প্রসিজার যদি ফলো করেন যেটা আমি শিখেছি। তো আমি আপনাকে বলছি, আপনি যদি ইংরেজি লিখতে চান এবং বলতে চান, আপনাকে এই 3টা জিনিস সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেন আমরা যারা ইংরেজি শিখতে চাই তারা কেন ইংরেজি শিখতে গিয়ে সমস্যা হয়, সেটা স্ক্রুটিনাই করতে গিয়ে দেখেছি আমাদের অনেকেই এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে ভালোভাবে জানেন না। ইভেন অনেকে সাবজেক্ট আর ভার্ব জানলেও অনেকে অবজেক্ট জিনিসটা কি, আমরা যদি অনেকেই জিজ্ঞেস করি, দেখবেন অনেকেই কিন্তু বলতে পারেন না। আমাদের এক ভাই বলেছেন, এক্সকিউজ মি, যে ইংলিশ মুভি দেখলে আর ইংলিশ গান শুনলে প্রবলেম সলভ হয়ে যাবে, এটা একটা ফানি কথা মাত্র। হতে পারে ভাইয়া, বাট আমরা ইংরেজি এভাবেই শিখেছি, সত্য কথা। আরও কিছু উপাদান উপকরণ আছে, বাট মেইনলি আপনাকে ইংলিশ, আপনি যদি স্পিকার হতে চান, এটা একটা লং ডিসকাশন, আপনাকে ইউ হ্যাভ টু লিসেন, আপনাকে ভালো একজন লিসেনার হতে হবে। আই উড লাইক টু আস্ক ইউ, আমি আপনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, আপনি বাংলা কীভাবে শিখেছিলেন? যেহেতু এটা প্রশ্নোত্তর পর্ব, আমি একটু হয়তো সময় নিব। বাংলা কিভাবে শিখেছেন? ভাই, আপনি কোনো পদ্ধতি অনুসরণ করেন নাই। বাংলা আপনি মায়ের পেট থেকে, আমি জন্ম নেওয়ার পরে মানুষ আমাদের চারপাশে বাংলা কথা বলেছে, আমরা ছোটোবেলায় তাকিয়ে আছি, বুঝতে পেরেছি বা পারি নাই, শুনতে আমরা প্রচুর শুনেছি। হঠাৎ করে একদিন একটু একটু করে বলতে শুরু করেছি, মা, হ্যাঁ, বা খাবো, এরকম কিন্তু আদু আমরা ছোটোবেলায়, ভালো লাগে বাচ্চাদের কথা, এভাবে আমরা বলতে শিখেছি। তারপরে আমাদের লেখালেখি অথবা হচ্ছে আমাদের বই, তারপরে আমাদেরকে বই দেওয়া হয়েছে, আম পাতা জোড়া জোড়া মারবো চাওয়া, A B C এগুলা। সুতরাং আপনার কাছে ফানি মনে হতে পারে, বাট
এটা পরীক্ষিত একটা পন্থা, এটা শুধু আমি বলি নাই, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করেন তাদের রিসার্চ, তাদের সেইংস, তাদের অপিনিয়নগুলোকে একটু কাইন্ডলি চেক করে নেবেন। ফানি বলেছেন, ইটস ইয়োর অপিনিয়ন, আপনি এখানে এসে কমেন্ট করার ইউ হ্যাভ ফুল রাইটস, আপনি কমেন্ট করতে পারেন, সো নো প্রবলেম। লেটস বিগিন। সো মাই ডিয়ার ব্রাদার্স, আমি বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আমরা নিজেরা অনেক কিছু জানি না, যে অ্যাকচুয়ালি সাবজেক্ট আসলে কি। সাবজেক্ট হচ্ছে ডুয়ার, doer, doer of any action, doer of any action, কোনো অ্যাকশন মানে তো বুঝি কোনো কাজ, কোনো কাজের ডুয়ার মানে কর্তা, যে কাজটা করে। যেমন আমি কথা বলছি, তাই কথা বলার কাজটা কে করছে, আমি করছি। বা সে দৌড়াচ্ছে, হি ইজ রানিং, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। হু ইজ রানিং, ইফ আই আস্কড হু ইজ রানিং, দ্য অ্যান্সার ইজ হি, সে দৌড়াচ্ছে। আমি বললাম আপনি কমেন্ট করেছেন, তো কে কমেন্ট করেছে, আপনি কমেন্ট করেছেন। আমি যদি বলি যে আমাদের প্রিয় হানিফ নুমান ভাই কমেন্ট করেছেন, কে কমেন্ট করেছে, হানিফ নুমান ভাই কমেন্ট করেছে। হানিফ নুমান ভাই বলেছেন এটা একটা ফানি কথা। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা বলি কে বলেছে এটা একটা ফানি কথা, তো বলেছেন হানিফ নুমান ভাই, তাহলে হচ্ছে এখানে সাবজেক্ট ডুয়ার, ডুয়ার অফ অ্যাকশন। অ্যাকশনটা কোনটা, এই যে কমেন্ট করা, এই অ্যাকশন, এই কাজের ডুয়ার মানে এটা যিনি করেছেন। ডু মানে করা, ডুয়ার মানে যিনি করেন, এটা ডুয়ারটা হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন সাবজেক্ট। এখন আমি আপনাকে যদি বলি যে এখানে তো আমরা দেখলাম এখানে একটা অ্যাকশন আছে, রানিং, রান যে করে সে হচ্ছে ডুয়ার। এখানে আমি বললাম যে মাই নেম, এটা তো আমরা প্রায় বলি, মাই নেম ইজ এক্স, আমার নাম এক্স। সাপোজ মাই নেম ইজ পলাশ, আমার নাম পলাশ। এখানে আপনিও তো বলবেন মাই নেম ইজ মিনহাস, মাই নেম ইজ রুবেল, মাই নেম ইজ হানিফ নুমান, ওকে এনিওয়ান ইউর, নো প্রবলেম। তো আপনি বললেন মাই নেম ইজ নুমান। এখন আমাকে বলুন এখানে কোনো অ্যাকশন আছে কিনা। আমরা বলেছি সাবজেক্ট হচ্ছে যে কোনো কাজ করে, যে কোনো কিছু করে তাকে সাবজেক্ট বলে, যে কোনো কিছু করে তাকে সাবজেক্ট বলে। ডুয়ার অফ এনি অ্যাকশন ইজ সাবজেক্ট। এখন এখানে মাই নেম ইজ এক্স, এখানে কে কি কাজ করলো, এখানে কি কোনো কাজ করা হয়েছে, এখানে তো কোনো কাজ করা হয় নাই, এখানে কিন্তু কোনো কাজ নেই। বা আমি বললাম টুডে, আজ কি বার, টুডে ইজ সানডে, রাইট, টুডে ইজ সানডে, আজ হচ্ছে রবিবার। এখানে কে কি কাজ করেছে, কেউ কোনো কাজ করে না, এখানে কোনো কিছু কিন্তু কেউ কোনো কাজ করেছে না, সরি, কোনো কাজ কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি না। টুডে ইজ সানডে, এখানে কি কাজ হয়েছে, কোনো কাজ হয় নাই। বাট আমি যদি বলতাম আই ইট রাইস, এখানে একটা কাজ আছে, খাওয়া, কিন্তু টুডে ইজ সানডে এখানে তো নাই। তাহলে এখানে কি আছে দেখুন এখানে, তাহলে আমরা একটা জিনিস জানলাম, সাবজেক্ট হচ্ছে যে কোনো কিছু করে তাকে সাবজেক্ট বলে। আরেকটা ডেফিনেশন আছে সাবজেক্টের, সেটা হচ্ছে যার সম্পর্কে আমরা কোনো কথা বলি, দ্য পারসন ইন আ সেন্টেন্স উই স্পিক অ্যাবাউট। বুঝতে পেরেছেন, আমরা কোনো সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে আমরা কথা বলি। দেখেন তো এখানে বলেছি আমরা মাই নেম ইজ পলাশ, কার নাম পলাশ, মাই, এখানে কোনো কাজ না হলেও আমার সম্পর্কে কথা বলা হচ্ছে। একই রকম বলেছি আজ কি বার, টুডে, সানডে মানে কার সম্পর্কে এখানে বলছে, সানডেটা কবে, কে সানডে, টুডে হচ্ছে সানডে। আমি বললাম হি ইজ মাই ফ্রেন্ড, এখানে কোনো কাজ অ্যাকশন আছে, এখানে কিন্তু কোনো অ্যাকশন নাই। অ্যাকশনটা যে করে সে হচ্ছে সাবজেক্ট, ডুয়ার, কিন্তু এখানে তো কোনো অ্যাকশন নাই। হি ইজ মাই ফ্রেন্ড, এখানে তো কোনো কাজ করা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে, এখানে কোনো অ্যাকশন নাই, কিন্তু এখানে কারো না কারো সম্পর্কে কিছু বলা হচ্ছে। কার সম্পর্কে বলা হচ্ছে, হি। এই যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট ইজ a word or group of words in a sentence we speak about. কোনো সেন্টেন্সের মধ্যে সেই শব্দ বা শব্দগুলো, যে শব্দগুলোর সম্পর্কে সেন্টেন্সে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, অথবা যে কোনো কাজ করে তাকে সাবজেক্ট বলে। তাহলে আজকে থেকে আপনি মাথার মধ্যে নিয়ে নেন যে কোনো কিছু করে সে হচ্ছে সাবজেক্ট, অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কে কে হতে পারে, সাবজেক্ট নর্মালি, দেখেন আমি আপনাকে বলেছি এগুলো সম্পর্কে আপনাকে কমপ্লিট একটা ধারণা রাখতে হবে প্রিয় ভাই আমার। যদি কমপ্লিট ধারণা রাখেন আপনি ইংরেজি শিখতে পারবেন। এখন যে কোনো কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, রাইট। এখন সাবজেক্ট কে কে হতে পারে, সাধারণত নাউন সাবজেক্ট হতে পারে, কোনো ব্যক্তি, আমি কাজ করি, প্রনাউন কোনো ব্যক্তি হতে পারে সাবজেক্ট, অথবা হতে পারে আপনার, আমি আরও সহজভাবে যদি লিখে দেখাই আপনাকে, তাহলে হতে পারে পার্সন, সাবজেক্ট হতে পারে কোনো পার্সন, অথবা হতে পারে কোনো থিং, অথবা হতে পারে কোনো প্লেস, হতে পারে কীভাবে দেখেন প্লেস, আমি বললাম ঢাকা,
ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? ঢাকা সম্পর্কে। কেউ কোনো কিছু করে নাই। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, বা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। ঢাকা একটি পুরাতন শহর। এখানে কেউ কিছু করে নাই, কিন্তু উই আর টকিং অ্যাবাউট ঢাকা। আমরা ঢাকা নিয়ে আলোচনা করছি, যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। তো ঢাকা কিন্তু কি একটা প্লেসের নাম। ঢাকা কিন্তু কোনো পার্সন না, ঢাকা কোনো থিং না, কোনো বস্তুও না। তাহলে দেখেন পার্সন হতে পারে, যেমন আই এম পলাশ, আই ইট রাইস। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে পার্সন। থিং, আমি বললাম দিস ইজ আ নাইস পেন, বা দ্য পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। এই কলমটা আমি যদি বলি দ্য পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। কি ভেরি, হোয়াট ইজ ভেরি এক্সপেন্সিভ? দ্য পেন। তাহলে দ্য পেন কিন্তু এই বাক্যের সাবজেক্ট। এই পেন সম্পর্কে আলোচনা করা হয়েছে, হ্যাঁ, যার সম্পর্কে কিছু আলোচনা করা হয় সেই তো সাবজেক্ট। ওকে, তাহলে এখানে দ্য পেন সম্পর্কে আলাপ করা হয়েছে। দ্য পেনটা কি? পেন কি কোনো পার্সন বা কোনো প্লেস? না, পেন হচ্ছে একটি থিং। তাহলে সাবজেক্ট কে কে হতে পারে? পার্সন হতে পারে, থিং হতে পারে, প্লেস হতে পারে, অথবা হতে পারে কোনো আইডিয়া, কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। যেমন আমরা বলতে পারি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কি বেস্ট পলিসি? অনেস্টি কিন্তু কোনো ব্যক্তিও না, কোনো পার্সনও না, কোনো বস্তুও না, কোনো জায়গাও না। সততা এটা এমন একটা আইডিয়া যেটা অ্যাবস্ট্রাক্ট, যেটাকে আপনি টাচ করতে পারবেন না। অনেস্টিকে কেউ ধরতে পারবেন না, অনেস্টিকে দেখবেন না। আপনি বলতে পারেন অনেকে লাভ ইজ ডিভাইন। কি বলেন রাফি ভাই? লাভ ইজ ডিভাইন, ভালোবাসা, প্রেম হচ্ছে স্বর্গীয়। এবং এই যে এই বাক্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? লাভ সম্পর্কে। লাভ হচ্ছে একটা আমার এই বাক্যের সাবজেক্ট। এবং অনেকে বলতে পারেন লাভ ভার্ব হয়, কিন্তু এখানে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। একই শব্দ কখনো ভার্ব হয়, কখনো নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, এরকম হতে পারে। এটা আমরা অন্য সময় দেখব। সো এখানে লাভ ইজ ডিভাইন। এখন আপনার দেখুন, এই যে লাভ জিনিসটাকে কিন্তু আপনি ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, দেখবেনও না, এটাকে অনুভব করতে পারবেন না, স্মেল নিতে পারবেন না। তার মানে এটা এমন একটা আইডিয়া। লাভ, তার অনেস্টি, উইজডম, নলেজ, হ্যাঁ, এই যে বিষয়গুলো, অ্যাঙ্গার, রাগ, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এগুলোকে ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, দেখা যায় না, কিন্তু এগুলো আছে। এই যে আইডিয়াগুলো বা কোনো কোয়ালিটি, গুণ, এগুলাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সো সাবজেক্ট, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বললাম এগুলোও কিন্তু আমাদের সাবজেক্ট হয়ে যেতে পারে। তার মানে পার্সন, প্লেস, থিং, আইডিয়া বা কোয়ালিটি, এইগুলোই কিন্তু আমাদের সাবজেক্ট হয়। সাবজেক্ট কে হতে পারে? এক বা একাধিক ওয়ার্ড হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, দুটো ওয়ার্ড মিলেও একটা সাবজেক্ট হতে পারে, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড মিলেও কিন্তু একটা সাবজেক্ট হয়ে যেতে পারে, ফ্রেজ হয়ে যেতে পারে। যেমন আমি বললাম দ্য ইমপ্রুভমেন্ট অফ বাংলাদেশ is a matter of time. এই দেন এখানে ইজ হচ্ছে আমার ভার্ব, আর দ্য ইমপ্রুভমেন্ট অফ বাংলাদেশ পুরাটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে দেন কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4, এরকম অনেক শব্দ মিলে কিন্তু আমার একটা সাবজেক্ট হতে পারে। একটা শব্দ হতে পারে, যেমন আই এম পলাশ। তো আইটা এখানে একটা ওয়ার্ড, আইটা হচ্ছে সাবজেক্ট। এরকম কিন্তু আমাদের হয়ে যায়, ঠিক আছে? ওকে, একটা শব্দ, দুটো, পাঁচটা, অনেকগুলো শব্দ কিন্তু আমাদের সাবজেক্ট হতে পারে। তো এই ছিল সাবজেক্ট সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা দেখব ভার্ব কাকে বলে। ভার্ব নিয়ে ইন্টারেস্টিং কিছু কথা আছে। ভার্ব হচ্ছে কোনো কিছু করাকে হচ্ছে ভার্ব বলে, ঠিক আছে? মনে রাখবেন আমার প্রিয় ভাই, কোনো অ্যাকশন কে হচ্ছে ভার্ব বলে। তো এটার মতো এটা এখানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড হচ্ছে এনি অ্যাকশন ওয়ার্ড ইজ ভার্ব। এখন এই যে অ্যাকশন, সেম সমস্যা, মাই নেম ইজ পলাশ। আমি এই একটা বাক্য লিখলাম, মাই নেম ইজ পলাশ, মাই নেম ইজ পলাশ। আর আমি বললাম যে আই স্পিক ইংলিশ। তো এখানে নিচের বাক্যে আমি একটা কাজ করি, সেটা কি? স্পিক, কথা বলা। এটা একটা অ্যাকশন, রাইট? কথা বলা তো একটা অবশ্যই একটা ভার্ব, কথা বলা একটা কাজ।
কিন্তু উপরের বাক্যে আমাকে দেখেন তো এখানে কি কোনো কাজ আছে? মাই নেম ইজ পলাশ, আমার নাম পলাশ, এখানে কাজ কি? আমার নাম পলাশ, এখানে কাজটা কি? বাংলায় যদি বলি যে আমি পলাশ বা আমি পলাশ, আবার বললাম আমি ইংরেজি কথা বলি বা আমি 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 খেলি, এই যে আমি খেলি এখানে তো একটা কাজ আছে, অ্যাকশন আছে, ভার্ব, একটা ভার্ব, এই যে ভার্ব, কোনো কিছু হওয়া, অ্যাকশন ওয়ার্ড, এই যে খেলা, খেলি, এটা হচ্ছে ভার্ব। তো আমি পলাশ, এই বাক্যের মধ্যে তো কি নাই? কোনো অ্যাকশন নাই। তাহলে ভার্ব অ্যাকচুয়ালি কি? ভার্ব অ্যাকচুয়ালি হচ্ছে শুধু কোনো কিছু করাকে ভার্ব বলে না। তার মানে কি? স্টেট অফ বিইং, কোনো অবস্থাকেও কিন্তু ভার্ব বলে। অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড হচ্ছে একটা ভার্ব। অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ভার্ব, আর কোনো কিছু হওয়া যদি বোঝায়, বিং, স্টেট অফ বিং, যেমন আমি বলছিলাম হি ইজ মাই ফাদার, তিনি আমার বাবা, এই যে এখানে ইজ হচ্ছে আমার ভার্ব। এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, বাট কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। তো ভার্বের এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি ভার্ব বুঝতে পারবেন। ভার্ব নিয়ে আমরা একটু পরে আরও বিস্তারিত আলোচনায় আসবো, এবং এটাই আজকের আমাদের মূল আলোচ্য বিষয়, ভার্ব নিয়ে। তারপরে আমি সংক্ষেপে আপনাদেরকে, খুবই সংক্ষেপে আমি অবজেক্ট জিনিসটা বোঝাতে চাইব, তারপরে আমরা ভার্বের আলোচনায় চলে যাব। অবজেক্ট কি? অ্যাকচুয়ালি দেখুন অবজেক্টটা কি? অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ ডিরেক্ট অ্যাকশন অফ ভার্ব। ভার্বের যে কাজটাকে যে রিসিভ করে সেই হচ্ছে আমাদের অবজেক্ট। যেমন আমি বলতে পারি আই প্লে ফুটবল। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু ফান করে বলি বিষয়টা, তাহলে আপনাদের আই হোপ মনে থাকবে দিলে। আমি, এখানে হচ্ছে, এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? দেখুন এখানে সাবজেক্ট পেয়েছেন কিনা, এই যে আই, আমার সম্পর্কে কথা বলা হচ্ছে, বা আমি কাজটা করছি, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। ভার্ব কোনটা, কাজ কোনটা? এখানে প্লে। এখন এই ফুটবলটা হচ্ছে কি, কেন এটা অবজেক্ট? এটা অবজেক্টের কারণ হচ্ছে, কারণটা জানতে হবে আমাদের, কেন এটা অবজেক্ট। যারা একটু টুকটাক ইংরেজি জানেন তারা এটা দেখেই বুঝতে পেরেছেন, ফুটবল, কিন্তু এখানে অনেক রহস্য লুকায়িত আছে। এই আমি, এটা কেন এটা হলো, এই যে যার, আমি তো আমার কাজটা করি, আর এই হচ্ছে কাজ করলে যার উপরে বিপদটা আসে, যে এই কাজটাকে রিসিভ করে, যার পিঠে লাত্তি গুতা পড়ে, আমি খেলি আনন্দ পাই, আই এনজয়, কিন্তু কার পিঠে পড়লো? সব লাত্তি গুতো যা আছে সব পড়লো কার? এই ফুটবলের পিঠে। তাই এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। সেম, হি ইটস রাইস, সে ভাত খায়, সে তো খায়, তার ক্ষুধা নিবারণ হয়, সে আনন্দ করে, এনজয় করে, কিন্তু কার জীবন শেষ হইলো? কার 12টা বাজলো রাইসের, তাহলে রাইস হচ্ছে অবজেক্ট। এই ভার্বের অ্যাকশনটা যে রিসিভ করে, রিসিভার অফ অ্যাকশন, ভার্বের অ্যাকশনটাকে যে রিসিভ করে সে হচ্ছে অবজেক্ট। একই রকমভাবে শি প্লেজ আ পিয়ানো, শি প্লেজ আ পিয়ানো, সে একটি পিয়ানো বাজায়। মনে রাখবেন আমার প্রিয় ভাই, এই যে এই প্লে শব্দটা কিন্তু অনেক অর্থ আছে। একটা রিমোটে যদি থাকে প্লে, তখন এর অর্থ কী জানি আমরা জানি স্টার্ট করা কোনো কিছু, এই প্লে বাটনে চাপ দাও মানে স্টার্ট করো। আবার প্লে মানে হচ্ছে, আমি যদি বলি আই প্লে ফুটবল, প্লে মানে হচ্ছে খেলা। আবার প্লে মানে হচ্ছে ড্রামা, নাটক। আর এখানে প্লে মানে হচ্ছে বাজানো। পিয়ানো হচ্ছে একটা বাদ্যযন্ত্র। শি প্লেজ আ পিয়ানো, সে একটি পিয়ানো বাজায়। তো প্লেয়ের কিন্তু অনেকগুলো অর্থ হতে পারে, আমরা এগুলো আমাদের পরবর্তী লেসনগুলোতে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। ওকে, সো শি প্লেজ আ পিয়ানো, আমরা দেখলাম যে এখানে এই যে সে তো বাজাচ্ছে, কি বাজাচ্ছে? পিয়ানো, যার উপরে বিপদ পড়তেছে, এটাই তো নষ্ট হচ্ছে, এটার উপরেই তো চাপ পড়লো, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন আমার একটা কোয়েশ্চেন আছে, আপনারা যারা এতক্ষণে ভাবছেন যে দূর বিরক্তিকর বিষয়, কি আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট পড়াচ্ছে, তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন। আমি বললাম যে হি ইজ আ টিচার, এখন এই বাক্যে সাবজেক্টকে আমরা সবাই বুঝতে পারছি, আই হোপ, যে সাবজেক্ট হচ্ছে হি, কারণ তার সম্পর্কে কিছু বলা হচ্ছে। আমরা একটু আগে বলেছি যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কিছু করে তাকে সাবজেক্ট বলে। হি হচ্ছে সাবজেক্ট, আর কোনো কিছু করা বা হওয়া বোঝালে তাকে কি বলে? ভার্ব। তাই এখানে কে ইজ হচ্ছে স্টেট অফ বিং, অবস্থা, হওয়া বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন তাহলে এ টিচার কি আমাদের অবজেক্ট? একটু আমাকে পারলে ফার্স্ট কমেন্ট করে জানান যারা আপনারা ভালোভাবে বুঝেন, আমাকে বলেন যে এই টিচারটা কি অবজেক্ট কিনা। মাই ডিয়ার ব্রাদার, এই টিচারটা অবজেক্ট না, কারণ দেখেন এই যে ইজ কি টিচার কি কিছু করতেছে?
না, কিন্তু একটু আগে আমি বলছিলাম যে হি ইটস রাইস বা হি প্লেস পিয়ানো, হি ইটস রাইস, ইটস রাইস। এই দেখেন ইট কি করে রাইসকে খেয়ে ফেলে, এই রাইসটার সাথে ইটের একটা সম্পর্ক আছে, রাইসের 12টা বাজিয়ে দেয়। কিন্তু এখানে কি ইটসটা টিচারকে কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না কিন্তু এই টিচারকে। এবং দেখুন সে কি রাইস ছিল, সে কি নিজেই রাইস নাকি? আমাকে এটার উত্তর দেন, একটু খেয়াল করবেন সবাই, বিরক্ত হবেন না, এখন ইন্টারেস্টিং পয়েন্টে চলে আসছি আমরা। আচ্ছা বলেন তো হি কি রাইস, সে নিজেই কি রাইস নাকি? আমি বললাম আই প্লে ফুটবল, আমি কি ফুটবল? আমি বললাম যে আই প্লে ফুটবল, আমি ফুটবল, আমি কিন্তু কখনো ফুটবল না। কিন্তু এখানে বলেছি আমরা হি হচ্ছে টিচার, সে কিন্তু একজন টিচার, তাই এটা কোনো অবজেক্ট নয়, এটা আপনার এই বাক্যের অবজেক্ট নয়, এই বাক্যে কোনো অবজেক্ট নাই, এটা হচ্ছে, এটাকে বলে কমপ্লিমেন্ট, এটাও ভিন্ন টপিকস, আমরা অন্য আলোচনায় যাব না। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম এটা বোঝানোর জন্য যে আমরা ভাবতে পারি আমি অবজেক্ট বুঝি, কিন্তু আমরা যে আসলে অনেকেই হয়তোবা এখনও ভালোভাবে অবজেক্টটাকে চিনি না। এই জন্য আমি এই ব্যতিক্রমটা দেখালাম যে যেটাকে আপনি অবজেক্ট মনে করছেন এটা অবজেক্ট না হয়ে অন্য কিছু হতে পারে। এবার আমার মূল আলোচনা, যেটা আজকের আমার মূল প্রতিপাদ্য বিষয়, যে আমি ভার্ব নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভার্ব বা অ্যাকশন, এটা খুবই জরুরি কাজ। এই যে আমরা এতক্ষণ যা করছি তাও কিন্তু ভার্ব, অ্যাকশন। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্য হচ্ছে কার? অ্যাকশনের, কাজের। যে যত বেশি কাজ জানে তার মূল্যায়ন তত বেশি। আর আমাদেরকে বেশি বেশি কাজ করতে হবে, কাজ বেশি করলে আমাদের মূল্য বাড়বে, কথা না বলে। তবে যদিও কথা বলা একটা কাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আপনার অন্য কোথাও কথা বলা কাজ কি না জানি না, তবে ল্যাঙ্গুয়েজে কথা বলা একটা কাজ। আমরা বলি হি ইজ স্পিকিং, শি ইজ স্পিকিং, হি ইজ টকিং, আই টক টু হার। এই যে টক, স্পিক, এগুলো কিন্তু একটা ভার্ব, রাইট? তো ভার্ব মানে হচ্ছে অ্যাকশন, ভার্ব মানে হচ্ছে অ্যাকশন। আমরা ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা না জানলে কখনোই, মাই চ্যালেঞ্জ, যে আপনি কখনোই ইংরেজি ভালোভাবে জানতে পারবেন না। ওই জিনিসের নাম জেনে আপনি জানুন আর নাম ছাড়াই জানুন। যেমন আমি বললাম যে ভাই আপনি পানি ছাড়া বাঁচতে পারবেন না, এখন হয়তো আপনি বলবেন যে চায়নায় যে লোক বাস করে সে তো পানি এই জিনিসটা চিনেই না। চেনে? বলেন তো, চায়নায় যে লোকটা বাস করে, বাংলাদেশে কোনো দিন আসে নাই, সে কি পানি চেনে? পানি চেনে? সে পানি চেনেই না। কিন্তু পানি ছাড়া কি সে বাঁচতে পারবে? আমার এই কথাটা কি ভুল? ভুল না, সে পানি ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু পানি জিনিসটা হয়তো সে চেনেই না। ঠিক আপনি অনেকেই ইংরেজি বলতে পারেন, উনি হয়তো এই জিনিসটার নাম হয়তো জানেন না, কিন্তু এটা উনি জানেন, অন্যভাবে হলেও জানেন, মানে না জেনে হলেও এটা উনি ব্যবহার করেন। যেমন পানির নাম পানি জানেন আর না জানেন, পানি আপনি ব্যবহার করবেনই বাঁচতে হলে। ঠিক তদ্রূপ আমি এখন যেটা বলবো, এটা ইংরেজি যারা বলে তারা এগুলোকে চেনে। হ্যাঁ, নাম জেনে চিনুক আর নাম ছাড়া চিনুক। তো আজকে আপনারা এই দুইটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়ে যাবেন আমি আশা করছি, তাহলে আপনাদের ইংরেজির বেসিক অনেক স্ট্রং হবে। আর বেসিক স্ট্রং হলেই আপনি কিন্তু স্পোকেন বলেন, রাইটিং বলেন, সব কিছুতে আপনি অনেক বেশি আপনি ইমপ্রুভ হয়ে যাবেন। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট, এই ফাইনাইট আর নন ফাইনাইটটা কি? আচ্ছা আমি এখানে একটা সেন্টেন্স লিখি, আই এম প্লেয়িং ক্রিকেট। আচ্ছা এবার আইটাকে যদি আমরা হি করি, এটা কি? এটা পার্সন চেঞ্জেসে, যারা গ্রামার জানেন তারা জানেন যে পার্সন। আচ্ছা বাদ দেন, পার্সন টার্সন বাদ, হি করলে এখানে কি হচ্ছে? হি ইজ, তারপরে কি হচ্ছে? প্লেয়িং ক্রিকেট। ওকে, আচ্ছা এটা উপরে উঠতেছে না কেন? আমি একটু উপরে উঠাতে যাচ্ছিলাম। প্রিভিউ, রাইট? ওকে, ওকে, হি ইজ প্লেয়িং ক্রিকেট। এবার আমি যদি এটাকে আমরা একটু লিখলাম, লিখে যদি এবার আমি এটাকে ধরেন হিকে কি করি, এটাকে এখানে আমি লিখলাম যে দে, তাহলে হবে দে আর প্লেয়িং ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট। আবার আমি যদি বলি যে সে ক্রিকেট খেলছিল, আজকে খেলছে না, অতীতে খেলছিল, তাহলে হবে দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। এগুলা কেন হয়, যে কেন এম থেকে ইজ হয়, কেন আর থেকে ওয়ার হয়, এগুলো যদি না জানেন সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এটা আপনারা একটু খেয়াল করুন। এই যে আমি বললাম আই এম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। এখন এই বাক্যে একদম এই যে উপরের বাক্যে আপনি খেয়াল করেন, এই বাক্যে ভার্ব কয়টা?
একটু বলেন তো আমাকে এই বাক্যে ভার্ব কয়টা? আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখানে ভার্ব কয়টা বলেন? আপনারাও বলেন, যারা অফলাইনে আছেন, যারা অনলাইনে আছেন, সবাই চেষ্টা করুন। এই বাক্যে ভার্ব হচ্ছে দুটো, এম এবং প্লেইং, এই দুইটা, রাইট? এই দুইটাই কিন্তু ভার্ব। এখন এই দুইটা ভার্বের মধ্যে যে ভার্বটা দেখেন, এখানে প্লেইংটা কি চেঞ্জ হচ্ছে বারবার, দেখেন তো, আমি কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে। একবার বলছি আমি খেলি, পরে বলছি সে খেলে, এরপরে বলছি তারা খেলে, তারপরে বলছি তারা অতীতে খেলেছিল। কিন্তু এই প্লেইং ভার্বটা কি বদলাইছে? তার চেহারাটা কি চেঞ্জ হয়েছে? একটা বাক্য চেঞ্জ হয়েছে। যে ভার্বটা চেঞ্জ হয় না, মাই ডিয়ার ব্রাদার, যে ভার্বটা চেঞ্জ হয় না, এই ভার্বটাকে বলে নন ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে বলে নন ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে বলে নন ফাইনাইট, এই ভার্বটাকে বলে নন ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে বলে নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটা চেঞ্জ হয়েছে, এই দেখেন এখানে এরা সবাই কিন্তু চেঞ্জ হয়েছে, এই ভার্বগুলোকে বলে ফাইনাইট ভার্ব। সো আপনাকে খুব ভালোভাবে চিনতে হবে ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি। নাম জেনেই চেনেন আর নাম ছাড়াই চেনেন। আমি কারণ এটা এত বেশি পাওয়ারফুল এই ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব কী করে দেখেন, আমি খেলি তাহলে হয় আই অ্যাম, কিন্তু প্লেইংটা তো চেঞ্জ হয় না। আমি খেলি, তুমি খেলো, সে খেলে, তারা খেলেছিল, আরও যা ইচ্ছা তারা খেলবে। কোনো জায়গাতে এই প্লেইং ভার্বটা চেঞ্জ হয় না। প্লেইং ভার্বটা সব জায়গাতে আনচেঞ্জড। এই যে অপরিবর্তনশীল ভার্ব, এই ভার্বের এই বাক্যের মধ্যে ভূমিকা কম। কারণটা হচ্ছে কি, এই ভার্বের দ্বারা কে খেলে? প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট। কারণ আমি খেলি না, তুমি খেলো না, সে খেলে, এটার সাথে এই প্লেইংয়ের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি খেলবো না তুমি খেলবা, এইগুলা নির্ভর করে এই যে এই ভার্বগুলোর উপরে, এম, ইজ আর ওয়াজ, ওয়ার, এগুলোর উপরে। যে আই হলে লিখতে হয় আই এম প্লেইং, প্লেইং যা আছে তাই। তুমি হলে লিখতে হবে ইউ আর প্লেইং। তাহলে এই যে ভার্বটা পরিবর্তনশীল, এটাকে বলে ফাইনাইট, আর যেটা পরিবর্তনশীল নয় এটাকে বলে নন ফাইনাইট। আপনি এটাকে ফাইনাইট আর নন ফাইনাইট নামে চেনেন আর না চেনেন, এইগুলার গুরুত্ব আপনাকে জানতেই হবে, মানতেই হবে। এখন আমি অতীতে খেলছিলাম বা তারা আগে খেলছিল, এটা বলার জন্য কি করেন? আপনি টেন্স বদলায় ফেলতেছেন। আপনি এখন খেলছেন আর অতীতে খেলেছিলেন বা ভবিষ্যতে খেলবেন, কোথায় চলে যাচ্ছে চিন্তা। সাপোজ একটা মেয়ে এখন আমার ওয়াইফ আর একটা মেয়ে অতীতে আমার ওয়াইফ ছিল, আকাশ পাতাল পার্থক্য এই দুইটা কথার মধ্যে, রাইট? তাহলে আমি খেলছি বর্তমানে বা তারা খেলছে, দে আর প্লেইং, তারা খেলছে আর তারা অতীতে খেলছিল, বিরাট ফারাক এর মধ্যে। তো এটা চেঞ্জ হচ্ছে কার দ্বারা? দে, এখানেও দে আছে, এখানেও দে আছে। আমি একটু ইরাজ করে নেই, আমি একটু ইরাজ করে নিতে চাচ্ছি সবার বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই দেখুন আমি বললাম কি, যে এখানেও দে আছে, এখানেও দে আছে, এখানেও প্লেইং আছে, এখানেও প্লেইং আছে, এখানেও ক্রিকেট আছে, এখানেও ক্রিকেট আছে। এই শুধু দে আর দে ওয়ার, এই আর এবং ওয়ার, এই ফাইনাইট ভার্বের জন্য সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাচ্ছে, বর্তমান থেকে টাইম ট্রাভেল করে আপনি অতীতে চলে যাচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম। এবং আমি থেকে সে হয়ে গেল, সে থেকে তারা হয়ে গেল, বা ইউ হতে পারে, দুজন তিনজন হতে পারে, অন্যদের সাবজেক্ট কর্তাই। দেখেন এই যে ভার্ব ডুয়ার, যেটা আমরা প্রথমে যেটা আলোচনা করছিলাম, সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো সমস্যা হবে? এই সাবজেক্ট চেঞ্জ করতে গেলে আপনাকে কাকের সাথে সম্পর্ক? এই সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্বের একটা বিরাট সম্পর্ক রয়েছে, কিন্তু এই নন ফাইনাইট ভার্বের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। তো আই হোপ আপনারা ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে বেসিক ধারণা পেয়েছেন।